জি 24 ঘন্টা ডিজিটালে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আপনারা যারা বাঁচতে বাঁচতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে মনে করেন, যাদের নতুন কোনো কাজ করার এন্থু সমস্ত কিছু শেষ, যারা মনে করছেন যে না এর পরে এত কিছুর পরেও আর পারা কিভাবে সম্ভব, তাদের জন্য এই অনুষ্ঠানটা, এবং অবশ্যই আমার জন্য। আজকে আমার সঙ্গে যে আছেন, আপনাদের সঙ্গে আলাপ করাবার আগে একটা বিষয় দিয়ে দিই, তার সাথে আমি এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটু কথা বলছিলাম, এবং বিশ্বাস করুন কথা বলতে বলতে আমার বেশ কিছু মন খারাপ ছিল, বেশ কিছু খারাপ লাগা ছিল। সেই সমস্ত মন খারাপ লাগা ভুলে নতুন করে আবার সব কিছু শুরু করতে ইচ্ছা করছে। সুমিত আগরওয়াল রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুমিতকে শুরুটা করেছিলাম আপনি দিয়ে, কিন্তু আমার এখন তুমি করে বলতে ইচ্ছা করছে। এতই সুমিত ইন্সপায়ার করে ফেলেছে আমাকে। সুমিতের একটু শারীরিক সমস্যা রয়েছে, সেরিব্রাল পালসিতে আক্রান্ত, ফলে যারা একেবারে সম্পূর্ণ সুস্থ অথচ কোনো কিছু করার আগে চারবার ভাবেন পারবেন কি পারবো না, তাদের জন্য এই মানুষটা হচ্ছে ইন্সপিরেশন, যে আজকে এই শারীরিক প্রতিবন্ধকতাকে সামলে রেখে আজকে জি 24 ঘন্টা ডিজিটালে বসেছে। এবং আমাকে সুমিতকে প্রশ্ন করতে হচ্ছে আপনাদের জন্য, যারা প্রচুর মন খারাপ নিয়ে বেঁচে থাকেন, যাদের অনেক ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের অভিযোগ থাকে, তাদের জন্য আজকে সুমিতের সঙ্গে আমরা কথা বলবো। সুমিত, মোটিভেশনাল স্পিকার হিসেবে অনেকেই তোমাকে চেনেন, কিন্তু আর একটা ইন্টারেস্টিং পরিচয় আছে তোমার, লম্বা পরিচয়, একটু যদি বলো। আমি ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন নিয়ে কাজ করি, যেখানে বিভিন্ন কোম্পানিদের পলিসি নিয়ে অ্যাসিস্ট করি রিগার্ডিং হাউ দে শুড হায়ার পিপল। বিভিন্ন জায়গায় কী করে লোকজনকে তারা রাখতে পারে বিভিন্ন কোম্পানিতে, রাইট? পিপল উইথ ডিসেবিলিটিস হতে পারে, তারা ট্রান্সজেন্ডার্স হতে পারে, তারা ওমেন হতে পারেন, তারা ওমেন এমপ্লয় তো রাখেন প্রত্যেক কোম্পানি, রাখেন, কিন্তু স্ট্যাটসে ডিসপ্যারিটি আছে। আচ্ছা, কীরকম? এখনও জেন্ডার পে ইকুইটি গ্যাপ সমস্ত জায়গায় আছে। যে অর্থে পুরুষরা প্রমোশন পায়, মহিলারা কিন্তু সেটা পায় না। অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে মহিলারা এখনো পিছিয়ে আছে, এখনো আছে। আমার অফিসে কিন্তু আমার অনেক কলিগ আমার থেকে প্রচুর টাকা বেশি পায়, এবং সেটা 100 বছর লাগবে টু ব্রিজ দ্য গ্যাপ। ওই গ্যাপটা মেটানোর জন্য এখনো 100 বছর লাগবে। মানে এটা শুনেছিলাম আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রীর অভিযোগ করে থাকেন যে একটা প্রচন্ড গ্যাপ রয়েছে। এটা বাকি ইন্ডাস্ট্রিতে, এটা কর্পোরেট ইন্ডাস্ট্রিতেও আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও আছে। এবং যেসব ইন্ডাস্ট্রিতে মহিলারা বেশি আছেন, যেমন ধরুন এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, ওই সব সেক্টরেও মহিলারা কিন্তু দেখবেন টপ পজিশনে কম আছে। আচ্ছা আচ্ছা, তো সুমিত একটু জানতে চাইবো, এই যে তুমি কাজটা করছো, এই কাজটার শুরুর পেছনে তো একটা গল্প আছে, মানে যে গল্পটা খুব একটা মানে ভালো নয়, অনেকগুলো খারাপ পার করে এসে আজকে তুমি এই জায়গায় পৌঁছেছো, এটা যদি একটু শেয়ার করো। আমার ব্যাপারটা হচ্ছে, আমি যখন জন্ম হয়েছিল আমার 7 মাসে জন্ম। আচ্ছা, ডাক্তার বলেছিল ছেলেটা আর বাঁচবে না, আমি বেঁচে গেছি। কিন্তু আমার 4খানা মেজর সার্জারি হয়েছে। পাটা এখান থেকে নিচে অবধি পুরো কাটা, কাটা সার্জারি করা, সার্জারি দাগগুলো এখনো রয়েছে, ওগুলো জীবনে কোনোদিন মেলাবে না। ওটা কি ছোটবেলাতেই হয়েছে না পরে? ছোটবেলা থেকেই আস্তে আস্তে হয়েছে। আমি স্কুলে যেতাম, হসপিটাল যেতাম, স্কুলে যেতাম, হসপিটাল যেতাম। হসপিটালে অনেক বছর কাটিয়েছি সার্জারিজের জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য। মানে ওটা বাড়ির মতো হয়ে গেছে? হ্যাঁ, ডাক্তার আর নার্সের সাথেই বেশি বড় হয়েছে। তোমার এক্সটেন্ডেড ফ্যামিলি? এক্সটেন্ডেড ফ্যামিলি, বিকজ আমি এমন একটা ছেলে ছিলাম, সার্জারির পর যখন জ্ঞান হারাতো, সার্জারি করতে করতে অ্যানাস্থেসিয়া দিত, জ্ঞান থাকতো না, উঠে আমি ডাক্তারদেরকে জোকস বলতাম, নার্সদেরকে জোকস বলতাম, বিকজ আই বিলিভ ইন পজিটিভিটি। সো ওই রকমভাবে আমার লাইফ কেটেছে। তারপরে আমাকে 30টা স্কুল রিজেক্ট করেছিল যে তোমাকে কোনো দিন নেবো না, কিন্তু নিয়েছে 31st স্কুল। আমার মা একজন লয়ার ছিল, আমার মা নিজের ক্যারিয়ার ছেড়ে দিয়ে সমস্ত স্কুলের দরজা ধাক্কেছে যে আমার ছেলেকে নিতেই হবে। আমার ছেলে কেন স্পেশাল স্কুলে পড়বে, আমার ছেলেও তো তোমাদের মতো একজন মানুষ। তো ওটা করতে করতে কলেজে গেলাম, কলেজ টপ করেছি। আচ্ছা, 9.5 সিজিপিএ পেয়েছি। লোকে বলছিল জীবনে ছেলে MBA করতে পারবে না, আপনি অন্য একটা ছেলে অ্যাডপ্ট করে নিন, রাইট? তো তারপরে আমাকে বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট করা হয়, বিভিন্ন কোম্পানি থেকে, যে তোমাকে নেওয়া হবে না, কারণ তুমি হাঁটতে চলতে পারো না, তোমার মার্কেটিংয়ে ডিগ্রি আছে, তুমি কী করবে?
তখন আমি নিজের একটা এজেন্সি শুরু করেছিলাম। আচ্ছা। তারপরে আমাকে লোকে বলেছিল তুমি স্পিচ দাও, স্পিচ তোমার মাফেল্ড, তোমার কথা কেউ শুনবে না, স্পিচ দিয়ে তোমার লাভ নেই। আজকে দেখো তোমার স্পিচ কতজনে শুনছে। আজকে আমি 350টার ওপরে ফরচুন 500 কোম্পানিতে স্পিচ দিয়ে বেড়াই আর ওদের পলিসি চেঞ্জ করতে সাহায্য করি। ফলে যারা এটাই হলো আমার গল্প। যারা বলেছিল যে কিচ্ছু হবে না, তারাও হয়তো আজকে তোমার কথা শুনছে। খুব একটা ইন্টারেস্টিং কথা মনে করিয়ে দিলেন। অনেকেই অনেক কিছু বলেছিল। 25 বছর বয়সে আমার যখন মা খুব একটু চিন্তায় পড়ে গেছিলো, আমাকে একজন অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেছিলো। অ্যাস্ট্রোলজার বলেছিল তুমি 30 বছরে মারা যাবে। আজকে আমার 32 বছর বয়স, আমি তো এখানে বসে আছি, অ্যাস্ট্রোলজারটা কোথাও মারা গেছেন। আচ্ছা, তার মানে তোমার এই যে শারীরিক যে কিছু প্রতিবন্ধকতা আছে, এর বিষয়টা প্লাস হয়ে গেছে তোমার মেন্টাল স্ট্রেংথে। মেন্টাল রেজিলিয়েন্স খুবই দরকার। আচ্ছা, তোমার কি মনে হয় ফিজিক্যাল না মেন্টাল, কোন বিষয়টা একটা মানুষের জীবনে এগিয়ে চলার জন্য বেশিটা গুরুত্বপূর্ণ? দুটোই ইম্পর্টেন্ট, কোনটা মানে তুল্যমূল্য কোনটা বেশি? আমার মনে হয় মেন্টাল জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল লিমিটেশন সবারই কিছু না কিছু আছে। আজকে যদি আমি আপনাকে বলি 100 মিটার ম্যারাথনে প্যারিসে গিয়ে অলিম্পিক্সে দৌড়ান, আপনি নিশ্চয়ই সেটা পারবেন না। সবারই কিছু না কিছু ফিজিক্যাল লিমিটেশন। কিন্তু আমাকে যদি কেউ তাড়া করে, আমি তাহলে সেটা হয়তো পার করেও যেতে পারি। হ্যাঁ, পুরোটাই মেন্টালিটির উপর, সিচুয়েশনের উপর। সিচুয়েশনের উপর আপনার দুটো চয়েস থাকে, আইদার ইউ অ্যাকসেপ্ট ডিফিট, নয়তো আপনি হার মেনে যান, নয়তো আপনি বুঝে নিন যে আমাকে লাইফে জিততেই হবে, আমার কাছে আর কোনো চয়েস নেই। এবার আপনি যখন ভেবে নেবেন যে আমাকে জিততেই হবে, তখন আপনার আমি কিছুটা ধাক্কা খেলেও আমাকে জিততেই হবে। আপনি মোটিভেশন যারা দেখেন, যারা দেখছেন, তাদেরকে মোটিভেশনটা কি কোন জায়গা থেকে আপনি দেন? মোটিভেশন দেখুন, মোটিভেশন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনার রোল মডেল কে, আপনি এরম হলেন কি করে। আমি একটাই কথা বলি, জীবনটা তো আমার। আমি যদি নিজের ইন্সপিরেশন নিজে না হতে পারি, নিজের এর সামনে, নিজের মুখের সামনে আয়নায় দাঁড়িয়ে যদি নিজের মুখে মুখ উঁচু করে না বাঁচতে পারি, যদি না বলতে পারি আই ডিজার্ভ আ বেটার লাইফ, তাহলে আর অন্য কে আমাকে ইন্সপায়ার করবে? কিন্তু যারা ধরুন নিজেকে নিয়ে প্রচণ্ড বিরক্ত, নিজেকে নিয়ে খুব হতাশ, তারা কি করবে? যাদের নিজেই নিজের ওপর খুব রাগ। দেখুন, ফার্স্ট স্টেজ ইজ অ্যাকসেপ্টেন্স, যে আমার লাইফে প্রবলেম আছে, আমার একটা রাগ আছে। সেকেন্ড, আচ্ছা, মানে আমার খারাপগুলো আগে আমি অ্যাকসেপ্ট করব, আগে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, তারপরে ধরুন আমাদের দুঃখ হবে যে আমার সাথেই কেন। ঠিক। তারপরে ইজ দ্য চয়েস, যে আমার সাথে এগুলো হচ্ছে, আমি কি করব? আমি কি হতাশ হয়ে বসে থাকবো, নাকি আই উইল ডু সামথিং অ্যাবাউট ইট? আচ্ছা, যদি আপনি ইউ মেক দ্য চয়েস দ্যাট ইউ ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট ইট, তাহলে ইউ ফাইন্ড দ্য স্ট্রেংথ। একদমই পজিটিভটার দিকে ফোকাস করতে হবে, যে প্রবলেম আছে তো আমি কিছু করব, আর এই প্রবলেমটা যদি আমার কন্ট্রোলের বাইরে থাকে তাহলে তো আমার কিছু করার নেই। তাহলে আমি এই প্রবলেমটার উপর ফোকাস কেন করব? আমি অন্য প্রবলেমের উপর ফোকাস করব যেটাকে আমি সলভ করতে পারি, যেটা আমার কন্ট্রোলে আছে। ঠিক। আপনি এই প্রবলেমসগুলোকে ওভারকাম করে যারা প্রবলেমসে থাকেন, বা আপনি ট্রান্সজেন্ডারের কথাও বললেন, এদের জন্য আপনি ফাইট করেছেন, করছেন। এখন কি মনে হয় এই যে কোম্পানির জন্য আপনি কাজগুলো করেন, বা যে কোম্পানিকে আপনি অ্যাডভাইস দেন, এরা কি অ্যাকসেপ্টেন্স এই সব ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে? তার অনেকগুলো কারণ আছে। কারণ নম্বর 1 হলো যে অনেক কটা গ্র্যাজুয়েটস এই দেশে এখন এমপ্লয়েবল না, তার মানে তারা চাকরি পাওয়ার সেই স্টেজে পৌঁছায়নি। তারা কলেজ কমপ্লিট করেও তারা সেই স্কিলগুলো পায়নি যেটা দিয়ে তাদের চাকরি হবে। আচ্ছা, আমি একটু আটকাচ্ছি, আপনি এই চাকরি না পাওয়ার কারণ হিসেবে কি বলবেন? চাকরি নেই না আমার স্কিলটা নেই? ওকে, মানে আপনি বলছেন জায়গা আছে, কাজের জায়গা আছে। জায়গা আছে, স্কিলিং করলে জায়গা কিন্তু প্রচুর আছে। আচ্ছা, প্রচুর কোম্পানিজ কিন্তু এখন ভারতে ইনভেস্ট করছে, প্রচুর স্টার্ট আপস হচ্ছে, প্রচুর ভালো ইকোসিস্টেম তৈরি হচ্ছে, সেটা সমস্ত স্টেটসে হচ্ছে। আচ্ছা, তো সেই জায়গাটা আছে, কিন্তু আপনার সেই অর্থে স্কিলটা থাকা দরকার। স্কিলটা থাকলেই আপনি সব জায়গায় অবস্টিকেলগুলোকে ওভারকাম করতে পারবেন। তো আপনি যখন ট্রান্সজেন্ডার, পিপল উইথ ডিসেবিলিটিস, বা এজেড পিপল হু ওয়ান্ট টু গেট ব্যাক
টু দ্য ওয়ার্ক ফোর্স, মানে বয়স্করা যারা কাজে মানে ফিরতে চায় আফটার রিটায়ারমেন্ট। তাদেরকে যদি আপনি এমপ্লয় করেন, তাদের মধ্যে রেজিলিয়েন্সটা অনেক বেশি থাকে। আর আপনি যদি একটা পার্সন উইথ ডিসেবিলিটিকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দেন, তারা কিন্তু আপনার কোম্পানি ছাড়তে চাইবে না, হ্যাঁ, বিকজ দে হ্যাভ লয়্যালটি। আচ্ছা। দ্যাট লয়্যালটি গোজ এ লং ওয়ে। আর কি বলুন তো, এমপ্লয়ির আপনার ইয়েও বাড়ে, মোরাল বাড়ে। যদি আপনার সাথে একটা পার্সন উইথ ডিসেবিলিটি কাজ করে, ওকে যদি দেখছেন আপনি ডেডিকেশন দিয়ে কাজ করছে, আপনার ঠিক, রোজ ঠিক। অফিসে আসতে ভালো লাগবে কিনা? ঠিক ঠিক, আমার মনে হবে যে আমার থেকে বেশি কাজ করছে, তাহলে আমাকে আরেকটু কাজ করতে হবে। কোথাও গিয়ে একটা সেলফ কম্পিটিশনও আসে মনের মধ্যে, এবং একটা ইন্সপিরেশনও আসে। তো আমি এই জায়গা থেকে একটু জানতে চাইবো, এই যে সলিউশনটা, এটা ইন্ডিয়ান কোম্পানিগুলো কি অ্যাকসেপ্ট করছে? দেখুন, গ্লোবাল কোম্পানিজরা অ্যাকসেপ্ট করলে, আর ইন্ডিয়ান কোম্পানিজরা যারা গ্লোবাল লেভেলে যেতে চায়, তাদেরকে তো এটা করতেই হবে। বিকজ দ্য গ্লোবাল কোম্পানিজ আর সেটিং দ্য প্রেসিডেন্ট যে আমাদেরকে করতে হবে। তাহলে ইন্ডিয়ান কোম্পানিজরা যারা বিদেশে অপারেট করতে চায়, দেয়ার আর কম্পালসিভ লজ অন ডাইভার্সিটি, ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, যে ইউ হ্যাভ টু ডু ইট। আপনি এখন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন, আপনাকে অনেক লোকে চেনে, আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হন। এখনো কি আপনি ডিসক্রিমিনেশন আপনার ক্ষেত্রে বলছি ফেস করেন? এখনও করি, এবং সেটা নট দ্য ফল্ট অফ দ্য পিপল, মানুষের দোষ না। মানুষের মধ্যে কিছু বায়াস থাকে, বায়াস থাকলেই হয়। আর বায়াসটা কী বলুন তো, থট প্রসেসে আছে। বিগত কয়েক বছর ধরে লোকে ভাবে যে পিপল উইথ ডিসেবিলিটিস বলেই বাবা মা খাওয়াবে, কিছু করতে পারবে না, রাইট? তো এই ভাবনা চিন্তার পরিবর্তন কখন হবে? যখন দেখবে অনেক পিপল উইথ ডিসেবিলিটিস চাকরি পেয়েছে, রোজ তারা বাবা মাও ভেবে নেয় যে আমার ছেলেটা এরকম অবস্থা, আমাকেই খাওয়াতে হবে। আপনাকে কি আপনার বাবা মা সেই জায়গার সেটা কখনো বলেনি? মা কন্টিনিউয়াস আপনাকে? আমার মা কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে গেছে। আমার মা একজন মানে খুবই ছোট গ্রাম আরামবাগ থেকে এসেছিল, রাইট? ওই টাইমে খুবই ছোট গ্রাম ছিল, নিজে টিউশন ফিস দিয়ে নিজে পড়াশোনা করেছে, ল কলেজ থেকে পাস করেছে, লয়ার হয়েছে, এবং আমার জন্য ক্যারিয়ারটা ছেড়েও দিল। তো বাবা মা যদি ফাউন্ডেশন অফ সাপোর্ট না হয়, তাহলে আর কি? তাহলে আপনি বলছেন যেসব বাচ্চারা বা যারা এই পার্সন অফ ডিসেবিলিটি যারা রয়েছেন, বাবা মাকে আগে ঠিক করতে হবে যে না, আমি আমার সন্তানকে আমি আর 4-5 জনের থেকে আলাদাভাবে দেখব না, তার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেটাকে আমি তাকে আরো এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবো। আমি যদি ডুম হয়ে যাই তাহলে কিন্তু খুব মুশকিল, তাই তো? বাবা মাকে আগে দরকার। হ্যাঁ, প্রতিবন্ধকতা আছে আছে, সেটা ছাড়াও সে কি করতে পারে, মানে ডিসেবিলিটির উপর ফোকাস না করে আপনি অ্যাবিলিটির উপর ফোকাস করুন। ইয়েস, এবিলিটি অফ ফোকাস। আপনার এই যে একটা জার্নি, আপনার এই প্রতিবন্ধকতা নিয়ে এই জার্নি, তাতে আপনার এই সাকসেস, এই জার্নিতে আপনার কি মনে হয় যে আপনার সারাউন্ডিংসে বা আরও বড় সারাউন্ডিংসে ভাবনা চিন্তা একটু হলেও কি পাল্টেছে? দেখুন, এখন আমি যখন নিজের ছোট ছোট স্টোরি লেখা শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এখন যদি দেখেন 2-2.5 বছর বাদে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আবার 200 থেকে 250 মিলিয়ন ভিউজ পেয়েছি অল অ্যাক্রস সোশ্যাল মিডিয়া। লোকে রিয়াক্ট করেছে, কমেন্ট করেছে, কোথাও না কোথাও তো পাল্টাচ্ছে আস্তে আস্তে থট প্রসেস, চিন্তাধারা, এবং জেনারেশন যত পাল্টাচ্ছে তাদের মধ্যে এমপ্যাথি কিন্তু বাড়ছে ফর পিপল উইথ ডিসেবিলিটিস, ফর ট্রান্সজেন্ডার্স। মানে আপনাদের জেনারেশন কিন্তু বেশি এমপ্যাথেটিক। আচ্ছা, মানে আপনাদের সময় আপনার বন্ধুরা যেরকম ছিল, নতুন যারা আছে তাদের বন্ধুরা অনেক বেশি বোঝে বলছেন? তারা অনেক বেশি বোঝে। আচ্ছা, দে অলসো বিলিভ দ্যাট এভরিবডি শুড হ্যাভ আ ভয়েস। একটু আলাদা তো আলাদা, কি হয়েছে? বাহ, কিন্তু আলাদা হলো আমার বন্ধু। হ্যাঁ, আপনার যেমন বন্ধু ছিল না, এখন আপনার মতন যারা, তাদের অনেক বন্ধু থাকছে, সেই ইকুয়ালিটি ভয়েসটা হতে সাহায্য করছে। আচ্ছা, যারা এখন দেখছেন, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, তাদের জন্য আপনার কি মেসেজ? যারা একেবারে মনে করছেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে, সে শারীরিক তার কোনো প্রতিবন্ধকতা থাকুক বা না থাকুক, প্রত্যেকের জন্য আপনার কি মেসেজ? দেখুন, একটাই মেসেজ আছে, এই যে জীবনটা আপনার, গল্পটাও আপনার, লিখবেন আপনি নিজে, আপনাকে বাঁচাবার জন্য কেউ আসছে না। সো ইউ হ্যাভ আ চয়েস টু আইদার বি আ রোল মডেল টু এভরিবডি, আইদার টু গিভ আপ।
I think the better choice is to be a role model to everybody and prove that you are worth something and you will make the world a better place. আর যদি বাবা মা বা ফ্যামিলির সাপোর্ট না থাকে? বাবা মার সাপোর্ট যদি না থাকে তাহলে অনেক লোক আছে সাপোর্ট করার। এখন ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, এই সবসময় যে রক্ত সম্পর্ক থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমার তো প্রচুর লোক আছে যারা আমাকে সাপোর্ট করে, তাদের সাথে তো আমার কোনো রক্ত সম্পর্ক নেই, কিন্তু তারা আমাকে নিজের পরিবারের মতোই দেখে। প্রচুর যে এই পৃথিবীতে আপনি খারাপ লোক পাবেন, সেই পৃথিবীতে আপনি ভালো লোকও পেয়ে যাবেন, জাস্ট খুঁজে নেওয়ার অপেক্ষাটা বাকি। ঠিক, মানে হাত বাড়ালেই বন্ধুর মতন, বন্ধু আছে কিন্তু খুঁজে নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমার একটা গান মনে পড়ছে, গান দিয়ে শেষ করব সুমনের। হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় আবার অন্য গানের সুরে ভোরে, যাই হোক না কেন আবার অন্য কোথাও দেখা হবে। এবং এই এত মানুষকে আলো দেখানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।